তখন আমাদের কি করতে হবে? জোর করতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে বাংলা সিনেমার নায়িকার ক্ষেত্রে দেখি, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, তুই আমার দেহ পাবি কিন্তু আমার মন পাবি না। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের এইচএসসি বায়োলজি কোর্সের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ খনিজ লবণ পরিশোষণ সম্পর্কে। আমরা গত ক্লাসে ঠিক যেখানে শেষ করছিলাম সেখান থেকে হচ্ছে আজকে শুরু করব। আমরা কিন্তু হচ্ছে ফার্স্টে বুঝতে হবে আমাদের যে খনিজ লবণ পরিশোষণে আমরা কতটুকু আগাইছি, এবং আজকে যে জিনিসটা বুঝাবো সেটা আসলে একটা কোষের বা আমরা বলতে পারি হচ্ছে মূলের কোন জায়গাটাতে ঘটছে। ঠিক আছে, ওই জিনিসটা যদি আমি ঠিকমতো না বুঝতে পারি তোমাদের, তাহলে কিন্তু তোমরা ঠিকমতো হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারবে না। ভিজুয়ালাইজ যদি না করতে পারো তাহলে ওই জিনিসপাতিগুলো আমি যতই ভালো করে পড়াই না কেন তোমার কিন্তু হচ্ছে মনে থাকবে না, কারণ অনেক অনেক কাহিনী আছে। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা আসলে জানার চেষ্টা করি যে আমরা গত ক্লাসে কোন জিনিসটা শিখছিলাম। আমরা গত ক্লাসে কিন্তু দেখছিলাম যে এই যে একটা মূল, সেই মূলটাকে আমরা যদি একটু বর্ধিত করি বা একটু আমরা যদি হচ্ছে ডিটেলসে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে এখানে মোটামুটিভাবে হচ্ছে তিনটার মতো এলাকা আছে। প্রথম যে এলাকাটা সেটা হচ্ছে এই যে মাটির অংশটাকে আমরা বলতে পারি এই জায়গাতে হচ্ছে আমরা দেখছিলাম যে আমাদের যে আয়নগুলো আছে, লবণের মাঝে যে আয়নগুলো আছে, সেই আয়নগুলো হচ্ছে এখানে মাটিতে থাকা পানির মাঝে দ্রবীভূত থাকে, এবং দ্রবীভূত থাকার পর এখান থেকে তারা হচ্ছে আমাদের একটা কোষের ভিতরে কিংবা আমরা বলতে পারি হচ্ছে মূলের ভিতরে বা উদ্ভিদের ভিতরে হচ্ছে তারা ঢোকার চেষ্টা করে। সো এই জিনিসটি তো আমরা জানছিলাম। এখন কথা হইতেছে সর্বপ্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে এখানে থাকা ধরো একটা আয়ন সোডিয়াম প্লাস, সে সোডিয়াম প্লাস কি করবে, এখান থেকে সে হচ্ছে কোষঝিল্লির ভিতরে প্রবেশ করবে। এটা ধরো একটা মূল, সেই মূলের মাঝে এই জায়গাতে আমরা কি বলছিলাম একটা লেয়ার আছে না, এই জায়গার অনেকগুলো কোষ আছে না, সেই একটা কোষ ধরা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে একটা কোষ। ঠিক আছে, এটা হচ্ছে একটা কোষ। সেই কোষটার বাইরের দিকে কোষঝিল্লি থাকবে কি থাকবে না? ডেফিনেটলি থাকবে। সো সেই কোষঝিল্লিটা আমরা জানি কোষঝিল্লি কীরকম হয়। কোষঝিল্লি যদি হচ্ছে ভুলে থাকো তাহলে কিন্তু একদম মাইট দিব। সো একটু দেখার চেষ্টা করো যে এটা যদি একটা কোষঝিল্লি হয়, আমরা কিন্তু ছোটোবেলায় মোটামুটিভাবে জানছি, আমাদের একদম পিচ্ছি একটা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টারে আমরা কিন্তু জানছি যে কোষঝিল্লি গঠনটা এরকম হয়, ঠিক না? দ্বিস্তরী, ফসফোলিপিডের বাইলেয়ার, এই জিনিসপাতিগুলো আমরা কিন্তু জানি। সো সেখান থেকে এই দুইটা লেয়ারের কথা কিন্তু আমরা জানি যে কোষঝিল্লির ভিতরে এরকমভাবে দুইটা লেয়ার আছে। সো এখন গত ক্লাসে আমরা যে জিনিসটা জানছিলাম সেটা হচ্ছে এই যে সোডিয়াম প্লাস, সে কিভাবে হচ্ছে আমাদের মাটির বহিঃস্থ দ্রবণ থেকে কোষঝিল্লির ভিতরে প্রবেশ করে। তার জন্য আমরা দুইটা মতবাদ পড়ছিলাম। নাম্বার 1 ছিল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, 2 নাম্বার ছিল হচ্ছে কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। যে দুইটা মতবাদ আমরা দেখছিলাম যে এই আয়নটা কিভাবে হচ্ছে আমাদের এই কোষঝিল্লির ভিতরে প্রবেশ করে। কোষঝিল্লির ভিতরে প্রবেশ করলে কিন্তু হবে না, কোষঝিল্লি থেকে আবার কোথায় যেতে হবে? কোষঝিল্লি থেকে কিন্তু হচ্ছে কোষের ভিতরে যেতে হবে। তাহলে কি আমরা বলতে পারবো যে এই যে সোডিয়াম প্লাস সে হচ্ছে একদম আমাদের মূলের ভিতরে ঢুকে গেছে, ঠিক না? এখন কথা হইতেছে গত ক্লাসে আমরা যেমন বলছিলাম যে মাটি থেকে কিভাবে কোষঝিল্লির ভিতরে যাবে সেটা নিয়ে হচ্ছে দুইটা মতবাদ আছে। ঠিক তেমনইভাবে কোষঝিল্লির এই জায়গা থেকে এটা পার হয়ে হচ্ছে কিভাবে সে কোষের ভিতরে যাবে সেটা নিয়েও আছে হচ্ছে দুইটা মতবাদ। নাম্বার 1 মতবাদ হচ্ছে সক্রিয় পরিশোষণ। নাম্বার 1 মতবাদ কি? সক্রিয় পরিশোষণ। আর পরবর্তীতে যে জিনিসটা আলোচনা করা হয়েছে আমাদের বইতে সেটা হচ্ছে কি? 2 নাম্বার হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। সক্রিয় আর নিষ্ক্রিয়। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই যে সক্রিয় পরিশোষণ আর যে নিষ্ক্রিয় পরিশোষণ এদের মানেটা আসলে কি। আচ্ছা এখন দেখো, আমরা কিন্তু ছোটবেলা থেকে জানি ব্যাপন সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে যে উচ্চ ঘনত্বের একটা অঞ্চল থেকে কোনো একটা আয়ন বা কোনো একটা পদার্থ হচ্ছে নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে যাইতে চাই। ফর এক্সাম্পল আমরা যদি হচ্ছে এখানে দুইটা দ্রবণ চিন্তা করি, এই দ্রবণগুলো যদি হচ্ছে এরকমভাবে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন কিংবা হচ্ছে বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা হচ্ছে এরকমভাবে যদি হচ্ছে কানেক্টেড থাকে, তখন এখানে ধরো হচ্ছে 10 মোল কি আছে? 10 মোলার সোডিয়াম ক্লোরাইড আছে, আর এখানে ধরো আছে 1 মোলার সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটা নিশ্চয়ই হচ্ছে উচ্চ ঘনত্ব। উচ্চ ঘনত্ব থেকে আমরা কি বলি? নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যাইতে থাকবে। এই জিনিসটাই তো ব্যাপনের নিয়ম। এখন কথা হইতেছে আমাদের নর্মাল ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে এই যে আয়নগুলো আছে, সেই আয়নগুলা মাটির এই দ্রবণ থাকে হচ্ছে কম পরিমাণে, মাটির এই দ্রবণ দেখা যায় হচ্ছে কম পরিমাণে থাকে। আর একটা কোষের ভিতরে বা আমরা বলতে পারি উদ্ভিদের ভিতরে হচ্ছে সে হচ্ছে বেশি পরিমাণে থাকে। তাহলে এখন দেখো, আমরা যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে সবসময় একটা পদার্থ বা কোনো একটা হচ্ছে আয়ন, সে কি করে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে যায়, বেশি থেকে কমের দিকে যায়। কিন্তু এখানে আমরা কি দেখতে পারতেছি? এই জায়গাতে কম, এই জায়গাতে বেশি। তাহলে কম থেকে বেশি জিনিসটা কিন্তু উল্টা হয়ে গেছে না? আমরা বলছিলাম বেশি থেকে কমের দিকে যায়, কিন্তু এখানে তো দেখতেছি আমরা কম, এটা দেখতেছি বেশি। তাহলে কম থেকে যদি বেশির দিকে যাইতে চাই, আমরা যদি হচ্ছে উল্টা ডিরেকশনে যদি হচ্ছে কোনো একটা জিনিসকে পাঠাইতে চাই, তখন আমাদের কি করতে হবে? জোর করতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে বাংলা সিনেমার নায়িকার ক্ষেত্রে দেখি, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, তুই আমার দেহ পাবি কিন্তু আমার মন পাবি না।
সো নায়িকা কিন্তু হচ্ছে ভিলেন কিংবা হচ্ছে খলনায়কের সাথে যেতে চায় না, তখন খলনায়ক কী করে জোর করে শক্তি খরচ করে হচ্ছে সে কী করে নায়িকাকে নিয়ে হচ্ছে পালিয়ে যায়। ঠিক তেমনইভাবে এখানেও সেই ঘটনাটি ঘটবে। আমরা দেখবো যে সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়ামের ঘনত্ব এখানে ধরো হচ্ছে 5 মোল আছে, ধরো 5 মোলার আছে, আর এখানে ধরো আছে ধরো 10 মোলার, ঠিক আছে। আচ্ছা তাহলে 5 থেকে 10-এর দিকে সে যাওয়ার কথা না, 10 থেকে 5-এর দিকে আসার কথা, কিন্তু এই জায়গাতে যেহেতু হচ্ছে 5 থেকে 10-এর দিকে আমাদের পাঠাইতে হবে, ভিতরে যেহেতু হচ্ছে প্রবেশ করাইতে হবে, তার জন্য এখানে আমাদের কি খরচ করতে হবে, এটিপি কিংবা শক্তি খরচ করতে হবে। তাহলে যে ধরনের পরিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটিপি কিংবা শক্তি খরচ করা হয়, আমরা মনে মনে বলবো হচ্ছে জোর করা হয়, ঠিক আছে, জোর করে হচ্ছে ভিলেন যেরকম পাঠিয়ে দিই ওরকমভাবে জোর করা হয়, তাকে বলা হয় হচ্ছে সক্রিয় পরিশোষণ। বায়োলজিতে যখনই হচ্ছে সক্রিয় কথাটা দেখবা, সক্রিয় মানেই হচ্ছে আসলে এটিপি কিংবা শক্তি খরচ করে। এবং মনে রাখবা যে বিজ্ঞানীদের মতে হচ্ছে বেশিরভাগ আয়নই হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে শোষিত হয়, তারা হচ্ছে সক্রিয় পরিশোষণের মাধ্যমে হচ্ছে শোষিত হয়। সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে এটিপি খরচ করতে হয়। এটিপি খরচ করলে হচ্ছে যেখানে হচ্ছে কম ঘনত্ব থেকে হচ্ছে বেশি ঘনত্বের দিকে চলে যায় একটা জিনিস। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারছি সক্রিয় পরিশোষণ। আর নিষ্ক্রিয় পরিশোষণ মানে হচ্ছে আমরা নর্মালি যে জিনিসটা জানি যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে। কিছু কিছু আয়নের ক্ষেত্রে, এটা ধরো হচ্ছে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে আমরা বললাম, কিছু কিছু আয়ন এরকম আছে যাদের ক্ষেত্রে দেখা যায় যে এখানে ধরো হচ্ছে উচ্চ ঘনত্ব, এখানে নিম্ন ঘনত্ব, তাহলে তো আমাদের মিলে গেল উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ইজিলি হচ্ছে নর্মালি হচ্ছে এই জিনিসটা চলে যাবে। এর জন্য আলাদা করে কোনো ধরনের শক্তি খরচ করতে হয় না। এই জন্য এই জিনিসটাকে কি বলা হয়, নিষ্ক্রিয় পরিশোষণ কিংবা ইনঅ্যাক্টিভ অ্যাবজর্পশন। সো আশা করি হচ্ছে সক্রিয় পরিশোষণ জিনিসটা কি, নিষ্ক্রিয় পরিশোষণ জিনিসটা কি, এটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন কথা হচ্ছে এই যে সক্রিয় পরিশোষণ আমাদের যে শক্তি খরচ করতে হবে, এটিপি যে খরচ করতে হবে, এটা নিয়ে হচ্ছে দেখা গেছে মোটামুটিভাবে 3টার মতো মতবাদ আছে। তোমাদের বইতে হচ্ছে 3টার মতো মতবাদ ব্যাখ্যা করা হয়েছে। ফার্স্টে যে মতবাদটা ব্যাখ্যা করা হয়েছে সেটা হচ্ছে লুন্ডেগরের মতবাদ, ঠিক আছে। নাম এত কঠিন, আল্লাহ জানে কে যে নাম রাখছে ওনার, আমার নাম এরকম রাখলে আমি হচ্ছে মামলা করতাম বাপ মায়ের নামে, ঠিক আছে। আচ্ছা, লুন্ডেগর নামে হচ্ছে একজন বিজ্ঞানী আছেন, তার মতবাদ অনুসারে হচ্ছে সক্রিয় পরিশোষণ একভাবে হয়। তারপর আরেকটা মতবাদ আছে, সেই জিনিসটা হচ্ছে প্রোটন অ্যানায়ন মতবাদ, প্রোটন অ্যানায়ন মতবাদ। আরেকটা হচ্ছে লেসিথিন মতবাদ। আমরা জানি লেসিথিন হচ্ছে কোষঝিল্লির ভিতরে থাকা একটা ফসফোলিপিড, আর কোষঝিল্লি নিয়ে কিন্তু এখন কথাবার্তা হচ্ছে। এই যে আমরা মতবাদগুলো দেখছি সেগুলো হচ্ছে কোষঝিল্লির ভিতর দিয়ে কীভাবে হচ্ছে আয়নগুলো আমাদের কোষের ভিতরে যায় সেটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। সো সেই জন্য হচ্ছে লেসিথিনের কথাও চলে আসে, লেসিথিন মতবাদ, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু মোটামুটিভাবে জেনে গেলাম যে সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে আমাদের কোন কোন মতবাদ নিয়ে পড়াশোনা করতে হবে। 3টা মতবাদ নিয়ে ফার্স্টে আমরা কথা বলবো লুন্ডেগরের মতবাদ। লুন্ডেগর সাহেব একটা কথা বলছেন, সেই অনুযায়ী হচ্ছে আয়ন কীভাবে পরিশোষিত হয় সেটা নিয়ে আমরা জানবো। তারপর আমরা জানবো হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, এবং সবশেষে আমরা জানবো হচ্ছে লেসিথিন মতবাদ। আর নিষ্ক্রিয় পরিশোষণ নিয়ে হচ্ছে খুব বেশি কথাবার্তা তোমাদের বইতে তেমন বলা নাই, তারপর হচ্ছে কয়েকটা ছোটোখাটো মতবাদ আছে, সেগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আচ্ছা, সর্বপ্রথম আমরা যে জিনিসটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে লুন্ডেগর সাহেবের মতবাদ। সো এই যে মতবাদটা, সেই মতবাদটার একটা অপর নাম আছে, সেই অপর নামটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। লুন্ডেগরের মতবাদের অপর নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ, সাইটোক্রোম পাম্প মতবাদ, ঠিক আছে। সো এই জিনিসটা মনে রাখবা যে লুন্ডেগরের মতবাদের অপর নাম কি। কিছু ছোটোখাটো আমরা বেসিকও শেখার চেষ্টা করব, যেগুলো কিনা আমাদের মাঝে মধ্যে হচ্ছে অ্যাডমিশন টেস্টে কিন্তু হচ্ছে চলে আসতে পারে, ঠিক আছে। সো ফার্স্ট আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে লুন্ডেগরের মতবাদের অপর নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। এটাকে কেন সাইটোক্রোম বলা হয়? সো এর কারণ হচ্ছে এখানে একটা সাইটোক্রোমের পাম্প দরকার হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে সাইটোক্রোম জিনিসটা কি। সো সাইটোক্রোমের জিনিসটাকে আমরা এরকমভাবে চিন্তা করতে পারি যে সাইটোক্রোম হচ্ছে ধরো একটা নৌকা, ঠিক আছে। আমরা ধরো হচ্ছে একটা খাল চিন্তা করি আমরা, খালের মাঝে 2টা পার আছে। সো একটা পার থেকে অন্য একটা পার খুব বেশি দূরত্ব না ধরো মাঝখানে। সো এটা হচ্ছে আমাদের খাল। খালের এক পার থেকে কোনো মানুষ এরকমও আছে যারা কিনা সাঁতার জেনে হচ্ছে তারা সাঁতরিয়ে হচ্ছে অন্য পারে চলে যেতে পারে। সো এটা হচ্ছে একটা পদ্ধতি। আবার কিছু মানুষের জন্য হচ্ছে কি দরকার হয়, কিছু মানুষ হচ্ছে সাঁতার জানে না। সো যারা হচ্ছে সাঁতার জানে না তাদের জন্য আবার কি দরকার, নৌকার দরকার নিশ্চয়ই। তাহলে ধরো হচ্ছে এখানে একটা নৌকা আছে, তাহলে এখন আমাদের হচ্ছে একটা পারের মাঝে যে মানুষ আছে সেই মানুষ সর্বপ্রথম হচ্ছে নৌকাতে উঠবে, নৌকা সে হচ্ছে বহন করে সেই মানুষটাকে অপর পারে হচ্ছে নিয়ে যাবে। সো এই জিনিসটাই হচ্ছে খাটানো হয় বা এই জিনিসটার কথাই চিন্তা করা হয় সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে। সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে আমরা যে 3টা মতবাদের কথা বলছি, নাম্বার 1 এখন যে জিনিসটা আমরা পড়তেছি লুন্ডেগরের মতবাদ, 2 নাম্বার হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, এবং 3 নাম্বার হচ্ছে লেসিথিন মতবাদ। 3টা মতবাদেই একটা জিনিস কমন কি, সেটা মাঝে হচ্ছে একটা নৌকার কথা চিন্তা করা হয়েছে, যে নৌকা হচ্ছে এখানে থাকা মানুষটাকে কোথায় পার করে নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেই যে নৌকাটা ধরো আমরা এখানে একটা নৌকা চিন্তা করলাম, ধরো এটা হচ্ছে একটা নৌকা, ঠিক আছে। সো এই যে নৌকাটা, সেই নৌকাটার নামই হচ্ছে সাইটোক্রোম, ঠিক আছে। এই যে নৌকাটা,
সেই নৌকাটার নামই হচ্ছে আমাদের লুন্ডেগড়ের মতবাদ অনুসারে সাইটোক্রোম। কেন সাইটোক্রোম বলা হয়? কারণ সাইটো মানে হচ্ছে আমরা জানি সেল কিংবা কোষ, আর ক্রোম মানে হচ্ছে রং। অর্থাৎ এই যে নৌকা, সে নৌকা সাধারণ কোনো নৌকা না, এই জিনিসটা হচ্ছে অনেকটা রঙিন নৌকা, ঠিক আছে, পালতোলা নৌকা। সো এরকম একটা নৌকা যার নাম হচ্ছে সাইটোক্রোম। এই জিনিসটা আসলে কি জিনিস? আসলে তো এরকম নৌকা না নিশ্চয়ই। আসলে কি জিনিস? আসলে একটা প্রোটিন। আমরা দেখব যে যখন হচ্ছে আমরা বড় হব, যখন হচ্ছে আমরা ভার্সিটিতে পড়বো ভাইয়ের মতো, তখন আমরা দেখব যে কেউ যদি আমরা হচ্ছে বায়োকেমিস্ট্রি কিংবা মলিকুলার বায়োলজি নিয়ে পড়াশোনা করি, তখন সেখানে হচ্ছে কিছু জিনিসপাতি আছে, প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে কোষের ভিতরে এই যে পদার্থের আদান প্রদান হয়, আদান প্রদান করার জন্য হচ্ছে কিছু এরকম নৌকার দরকার হয়। সেই নৌকাগুলোকে বলা হয় হচ্ছে ক্যারিয়ার প্রোটিন। সেই নৌকাগুলোকে আসলে কি বলা হয়? ক্যারিয়ার প্রোটিন। সো ক্যারিয়ার মানে কি? ক্যারিয়ার মানে হচ্ছে বাহক, যে কিনা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। আর সে নিজে আসলে কি জিনিস? নিজে আসলে হচ্ছে প্রোটিন, প্রোটিন জাতীয় পদার্থ। সো আমরা কিন্তু জেনে গেলাম যে সাইটোক্রোম জিনিসটা মানে কি, কোন জিনিসটা থেকে কি আসছে সেটা কিন্তু আমরা মোটামুটি জেনে গেলাম। লুন্ডেগড়ের মতবাদের অপর নাম কি? সাইটোক্রোম পাম্প মতবাদ। তারপর হচ্ছে সাইটোক্রোম জিনিসটা কি? সাইটোক্রোম জিনিসটা হচ্ছে নিজে আসলে একটা ক্যারিয়ার প্রোটিন। ক্যারিয়ার প্রোটিন মানে কি? যে কিনা হচ্ছে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো একটা জিনিস নিয়ে যায়। আর সাইটোক্রোমকে আমরা যদি ভাঙার চেষ্টা করি, তাহলে আমরা দেখি সাইটোক্রোম, সাইটো মানে হচ্ছে কোষের ভিতরে থাকা একটা প্রোটিন, আর ক্রোম মানে হচ্ছে রং। অর্থাৎ এই যে আমাদের ক্যারিয়ার প্রোটিনটা আছে, সেই ক্যারিয়ার প্রোটিনের মাঝে কিছু কালার থাকে। সেই কালারও কেন থাকে সেই জিনিসটা যদি আমাকে প্রশ্ন করো, এর কারণ হচ্ছে এই যে নৌকা, সেই নৌকার মাঝে একটা আয়ন থাকে। সেই নৌকার মাঝে কি থাকে? আয়ন থাকে। সেই আয়নটার নাম হচ্ছে ফেরাস আয়ন। তাহলে ফেরাস আয়ন কিংবা আমরা বলতে পারি ফেরিক আয়ন, অর্থাৎ আয়রন থাকে আর কি, সিম্পল ভাষায় বললে আয়রন থাকে। তাহলে এই যে ফেরাস আয়ন, ফেরিক আয়ন, এগুলোর কথা কিন্তু আমরা আরেকটা জায়গায় পড়ছি। সেই জিনিসটা কি ছিল? সেই জিনিসটা ছিল হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মাঝে যেরকম হচ্ছে এই ফেরাস, ফেরিক এগুলো থাকার কারণে হচ্ছে হিমোগ্লোবিন একটা কালার ধারণ করে, সেই কালারের কারণে হচ্ছে আমাদের আরবিসি কিংবা লোহিত রক্তকণিকার কালার থাকে। ঠিক তেমনইভাবে হচ্ছে সাইটোক্রোমের ভিতরেও এরকম কিছু আয়ন থাকে, ফেরাস আয়ন, ফেরিক আয়ন। এদের উপস্থিতিতে হচ্ছে এই যে ক্যারিয়ার প্রোটিনটা আছে, সেই ক্যারিয়ার প্রোটিনটা হচ্ছে কালারফুল হয়, ঠিক আছে। সো এই জিনিসপাতিগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে পড়লে দেখবা যে এই জিনিসপাতিগুলো আসলে অনেক বেশি ইন্টারেস্টিং। আচ্ছা, এখন আসো হচ্ছে আমরা একটু এই জিনিসটা মুছে দিই, নিশ্চয়ই এরকম নৌকা হবে না এই জিনিসটা। আচ্ছা, এখন আসো হচ্ছে এই জায়গাটাতে যে একটা কোষঝিলি আমরা চিন্তা করতে পারতেছি, এবং আগেই দেখাইলাম যে কোষঝিলে আসলে দুইটা স্তর থাকে। যে স্তরটা হচ্ছে কোষের ভিতরের দিকে থাকে তাকে আমরা বলতেছি ভিতরের তল, আর যে স্তরটা হচ্ছে আমাদের এই যে কোষের একদম বাইরের দিকে অবস্থান করে তাকে আমরা বলতেছি কোষঝিলির বাইরের তল। সো এই যে বাইরের তল আর ভিতরের তল, এদের মাঝখানে এই জায়গাতেই থাকে হচ্ছে আমাদের সাইটোক্রোম। এবং আমরা বলছিলাম যে সাইটোক্রোম একটা হচ্ছে নৌকার মতো। আসলে দেখা যায় যে এখানে মোটামুটিভাবে তিনটার মতো নৌকা থাকে। সো তিনটার মতো নৌকা আমরা একটু এগিয়ে ফেলি। এগুলাকে সংক্ষেপে হচ্ছে সাইটোক্রোমকে CYT দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়। সো প্রথমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সাইটোক্রোম বি, তারপর থাকে হচ্ছে সাইটোক্রোম সি, এবং এখানে থাকে হচ্ছে সাইটোক্রোম এ। এই যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। BCA অবশ্যই মনে রাখবা, BCA, ABC না কিন্তু, BCA। তাহলে এই জিনিসটা আঁকা শেষ আমাদের। এখন এই জিনিসটা লেখার পর তারপর আমরা আগেই বললাম যে এই যে দুই জায়গায় এই সাইটোক্রোমগুলোতে কি থাকে? সাইটোক্রোমগুলোতে হচ্ছে ফেরাস থাকে। সো আমরা Fe লিখে ফেলি, উপরে প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে Fe লিখে ফেলি। Fe লিখে তারপর হচ্ছে আর কিছু এখন আমরা আপাতত লিখবো না, জাস্ট হচ্ছে Fe লিখে ফেলি। যেহেতু হচ্ছে এদের মাঝে কি থাকে? এদের মাঝে আমরা আগেই বললাম ফেরাস, ফেরিক এই আয়নগুলো থাকে, Fe2+, Fe3+, এই জিনিসপাতিগুলো থাকে। কোনটা Fe3+ হবে, কোনটা Fe2+ হবে, এই জিনিসটা একটু পরে আমরা আসতেছি। আপাতত এই জিনিসটা আমরা লিখে ফেলি। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে লুন্ডেগড়ের মতবাদ, সেই লুন্ডেগড়ের মতবাদ অনুসারে আমরা বলছিলাম যে শক্তি খরচ করে, এটিপি খরচ করে হচ্ছে জিনিসপাতি বা আয়নের হচ্ছে ট্রান্সপোর্ট হবে। এখন কোন জাতীয় আয়নের মেইনলি ট্রান্সপোর্ট হয়? আমরা মনে রাখবো যে A-, অর্থাৎ যে কোনো একটা নেগেটিভ আয়ন, অ্যানায়নের হচ্ছে এখানে ট্রান্সপোর্ট হবে। আমরা দেখবো যে শেষ পর্যন্ত আমরা যখন ফুল প্রক্রিয়াটা বর্ণনা করব, যে কোনো একটা অ্যানায়ন হচ্ছে এখান থেকে এখানে চলে গেছে। আর অ্যানায়ন চলে গেলে, অ্যানায়ন ধরো হচ্ছে নায়িকা আর ক্যাটায়ন হচ্ছে নায়ক, তাহলে অ্যানায়ন চলে গেলে হচ্ছে অটোমেটিক্যালি আমরা দেখবো ক্যাটায়নও এখান থেকে এখানে চলে গেছে। আমরা কিন্তু একদম আস্তে ধীরে হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছি, জাস্ট একটু ধৈর্য ধরে হচ্ছে ভিডিও শেষ পর্যন্ত থাকো, তাহলেই হবে। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আমাদের এই যে ভিতরের তল, সেই ভিতরের তলের এই জায়গাতে হচ্ছে একটা বিক্রিয়া ঘটে। সেই বিক্রিয়াটার নাম কি? সেই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস। তাহলে দেখো আমরা কিন্তু জানি বায়োলজিতে যেখানে ডি পাই, ডিই মানে হচ্ছে নাই, ডিই মানে হচ্ছে নাই। তাহলে কি নাই? হাইড্রোজেন নাই। হাইড্রোজিনেস মানে হচ্ছে হাইড্রোজেন নাই করে দিবে। তাহলে কোনো একটা পদার্থ দেখে যদি হচ্ছে আমরা হাইড্রোজেনকে সরাই নেই, এই জিনিসটার নামই কি হবে, বা ওই বিক্রিয়াটার নামই কি হবে? ওই বিক্রিয়াটার নাম হবে হচ্ছে ডিহাইড্রোজিনেস বিক্রিয়া। তাহলে ডিহাইড্রোজিনেস একটা বিক্রিয়া ঘটবে।
ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া ঘটা মানেই হচ্ছে কোনো একটা পদার্থ থেকে, আসলে কোষের এখানে তো অনেক পদার্থ থাকে, যে কোনো একটা পদার্থ থেকে হচ্ছে হাইড্রোজেন নাই করে দেওয়া হবে। সেই হাইড্রোজেনকে আমরা কি লিখতে পারি? হাইড্রোজেনকে কিন্তু আমরা এরকমভাবে লিখতে পারি, একটা H+ আর হচ্ছে একটা ইলেকট্রন। H+ এটা হচ্ছে প্রোটন, আর ইলেকট্রন, এরা দুজন মিলিত হয়ে হচ্ছে হাইড্রোজেন গঠন করে। ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার ফলে কি তৈরি হলো? ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ার ফলে হচ্ছে H+ সেটা বের হয়ে আসলো, আর হচ্ছে ইলেকট্রন বের হয়ে আসলো। এখন সেই যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা গ্রহণ করবে হচ্ছে আমাদের আয়রন। এখন আয়রনের মাঝে আমরা আগেই বললাম Fe2+ও থাকে, Fe3+ও থাকে। তো এদের মাঝে হচ্ছে কে গ্রহণ করবে? আমরা একটু বোঝার চেষ্টা করি। Fe3+ আর Fe2+, তাহলে এদের মাঝে কার হচ্ছে সবচেয়ে বেশি ঘাটতি আছে? দেখো Fe3+, তার নিশ্চয়ই সবচেয়ে বেশি ঘাটতি আছে ইলেকট্রনে। সে 3টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে হচ্ছে সে কি হয়েছে? Fe3+ হয়েছে। সো এই কারণে যখন হচ্ছে Fe3+, সে যখন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করলে সে কিন্তু হচ্ছে কি হয়ে যাবে? Fe2+ হয়ে যাবে। তাহলে ইলেকট্রন গ্রহণ, এই জিনিসটাকে আমরা কি বলি? ইলেকট্রন গ্রহণকে আমরা বলি হচ্ছে বিজারণ। কাজে আমরা এই জায়গাতে লিখবো হচ্ছে Fe2+ এর সাথে কি লিখবো? বিজারিত। অন্যদিকে এই যে Fe2+, সে যখন হচ্ছে আবার একটা ইলেকট্রন ছেড়ে দিবে, -1 ইলেকট্রন যখন হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিবে, সে ইলেকট্রনের ছাড়ন মানেই হচ্ছে জারণ। তাহলে Fe3+কে আমরা কি বলবো? Fe3+কে আমরা ব্র্যাকেটে লিখবো হচ্ছে জারিত। তাহলে এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে যে কে হচ্ছে সর্বপ্রথম ইলেকট্রন গ্রহণ করবে আর কে হচ্ছে ছেড়ে দিবে। যার কিনা অভাব বেশি সেই হচ্ছে গ্রহণ করবে। কার অভাব বেশি? Fe3+ এর অভাব বেশি। তাহলে Fe3+ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সে কিসে পরিণত হবে? Fe2+ এ পরিণত হবে। তাহলে যেহেতু হচ্ছে Fe2+ এ সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে পরিণত হইতেছে, Fe2+কে আমরা লিখবো বিজারিত। অন্যদিকে Fe2+ সে যেহেতু হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে আমাদের Fe3+ এ পরিণত হইতেছে, কাজেই Fe3+কে আমরা লিখবো হচ্ছে জারিত। সো এই জিনিসটা অবশ্যই মনে রাখবা। তাহলে ইলেকট্রন যেটা কিনা ডিহাইড্রোজেনেজ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হলো, সেই জিনিসটা কে গ্রহণ করবে? Fe3+ গ্রহণ করবে। তাহলে Fe3+ সে এই ইলেকট্রনটা গ্রহণ করার পর সেটা থেকে যেটাই পরিণত হবে সেটা হচ্ছে Fe2+। তাহলে আমরা কিন্তু ফার্স্টের জিনিসটা হচ্ছে লিখে ফেললাম। ফার্স্টের জিনিসটা কি লিখলাম? যে এটা হচ্ছে Fe3+, সেটা থেকে তৈরি হলো হচ্ছে Fe2+। এরপর আমাদের বাকি কাজটা একদমই সহজ। এখানে হচ্ছে Fe3+ নিচে আছে, এখানে হবে Fe3+ উপরে, এখানে হবে কি? Fe3+ উপরে। আবার এখানে Fe3+ উপরে আছে, এখানে হবে Fe3+ নিচে। ঠিক আছে, অনেকটা হচ্ছে এরকম হবে। আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি। এখানে হচ্ছে Fe3+ নিচে, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে। তাহলে বাকিগুলো কি হবে? Fe2+ হবে, Fe2+ হবে। সো এই জন্য হচ্ছে পরীক্ষার হলে যখন আমরা লিখব, তখন আমাদের দরকার হচ্ছে খুব দ্রুত একুরেটলি লেখা। সো তার জন্য অবশ্যই আমাদের মনে রাখতে হবে যেটা আমরা যেই সেন্সটা চিন্তা করব, যে ডিহাইড্রোজেনেজ প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন চলে আসে, হাইড্রোজেনকে আমরা লিখতে পারি H+ এবং ইলেকট্রন মাইনাস। সো সেই যে ইলেকট্রন সেটা গ্রহণ করবে হচ্ছে সাইটোক্রোম বি। সাইটোক্রোম বি এর কোনটা গ্রহণ করবে? Fe গ্রহণ করবে, অর্থাৎ হচ্ছে আয়রনগুলো গ্রহণ করবে। আয়রনের মাঝে আবার দুই ধরনের আয়রন আছে, একটা হচ্ছে Fe3+ আর একটা হচ্ছে Fe2+। Fe3+ এর যেহেতু ইলেকট্রন বেশি দরকার, তার জন্য হচ্ছে সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। তাহলে নিচে হবে কোনটা? নিচে হবে হচ্ছে Fe3+। তাহলে নিচে Fe3+ হলে এখানে হবে Fe3+ উপরে, এখানে হবে Fe3+ নিচে, আর বাকিগুলো হচ্ছে Fe2+ দিয়ে আমরা হচ্ছে ফিল আপ করে ফেলবো। এখন দেখো, যখনই হচ্ছে Fe3+ সেটা ইলেকট্রনটা গ্রহণ করে হচ্ছে Fe2+ এ পরিণত হইলো, তাহলে এক্সট্রা যে ইলেকট্রনটা সেটা কার কাছে আছে? এখন Fe2+ এর কাছে আছে। এই Fe2+ পরবর্তীতে সেই এক্সট্রা ইলেকট্রনটা কাকে দিবে? সে দিবে হচ্ছে Fe3+ কে, কারণ Fe3+ এর খুব দরকার। আমরা বারবার বলতেছি Fe3+ এর হচ্ছে ইলেকট্রন সবচেয়ে বেশি দরকার। Fe2+ এর কাছে যে এক্সট্রা ইলেকট্রন আছে সেটা যদি Fe3+ এর কাছে সে দিয়ে দিলে সে নিজে আবার কি হয়ে গেল? সে নিজে কিন্তু আবার হয়ে গেল হচ্ছে Fe3+। অন্যদিকে সেই এক্সট্রা ইলেকট্রনটা এই Fe3+ গ্রহণ করার পর সে নিজে কি হয়ে গেল? সে নিজে হয়ে গেল হচ্ছে Fe2+। কাজে এই জায়গাতে যে বিক্রিয়াটা ঘটছে সেটা কিন্তু বুঝতে হবে। এটা বুঝলে হচ্ছে এই জিনিসটা বুঝবা। সর্বপ্রথম আমরা কি বললাম? যে এখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা গ্রহণ করলো কে? Fe3+ গ্রহণ করলো। Fe3+ যে মাত্র ইলেকট্রন গ্রহণ করছে সে কি হবে? Fe2+ হয়ে গেছে। তাহলে Fe2+ এর কাছে কিন্তু এক্সট্রা একটা ইলেকট্রন আছে। সেই এক্সট্রা ইলেকট্রনটা সে কাকে দিয়ে দিবে? এই সাইটোক্রোম সি এর Fe3+ কে দিয়ে দিবে। তাহলে সে যেই মাত্র ইলেকট্রনটা এটাকে দিয়ে দিল, সে নিজে আবার কি হয়ে গেল? Fe3+ হয়ে গেল। আর সেই এক্সট্রা ইলেকট্রনটা এই Fe3+ সে নিজে রিসিভ করে সে আবার কি হয়ে গেল? Fe2+
Fe2+ হয়ে গেল। তাহলে এক্সট্রা ইলেকট্রনটা এখন কার কাছে আছে? Fe2+ এর কাছে আছে। সেই Fe2+ এখন সেই ইলেকট্রনটা কাকে দিবে? সে Fe3+ কে দিবে। সাইটোক্রোম A এর নিচে থাকা হচ্ছে Fe3+ কে দিবে। Fe3+ কে দিলে এই যে Fe2+ সে নিজে কি হয়ে গেল? সে নিজে হয়ে গেল হচ্ছে Fe3+, আর এই যে তোমার হচ্ছে Fe3+, সেই Fe3+ ইলেকট্রনটা গ্রহণ করে সে নিজে কি হয়ে গেল? Fe2+ হয়ে গেল। তাহলে এক্সট্রা ইলেকট্রনটা এখন কার কাছে আছে? Fe2+ এর কাছে আছে। সেই Fe2+ সে হচ্ছে এবার ইলেকট্রনটাকে কি করবে? ছেড়ে দিবে। এখানে ইলেকট্রনটাকে ছেড়ে দিবে। ইলেকট্রন ছেড়ে দিলে সে নিজে কি হয়ে যাবে? আবার Fe3+ হয়ে যাবে। তারপর এই যে ইলেকট্রন, সেই ইলেকট্রন যদি এই H+ এর সাথে আবার হচ্ছে যুক্ত হয়, যুক্ত হইলে তাহলে কি গঠন হবে? আবার কিন্তু হচ্ছে H+ আর ইলেকট্রন যুক্ত হইলে হচ্ছে হাইড্রোজেন গঠন হবে। সেই হাইড্রোজেন বাইরে থেকে অক্সিজেন গ্রহণ করবে। তাহলে অক্সিজেন আর এখানে থাকা হাইড্রোজেন তারা মিলে কি গঠন করবে? তারা মিলে গঠন করবে হচ্ছে H2O, পানি গঠন করবে। তাহলে বাইরে থেকে আসবে হচ্ছে অক্সিজেন, আর এখানের H+ আর ইলেকট্রন তারা মিলে গঠন করবে হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন তারা মিলে কি গঠন করলো? পানি গঠন করলো। এখানে অণুর হিসাব করলে হচ্ছে 1/4 অক্সিজেন আসে, আর এখানে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে 1/2 পানি তৈরি হয়। ঠিক আছে? সো আশা করি এই জিনিসটা একদমই ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন কথা হচ্ছে বাইরে আমাদের এই যে কুশঝিল্লি, সেই কুশঝিল্লির একদম বাইরে মাটিতে এই জায়গাতে যে হচ্ছে আমাদের অ্যানায়নটা অপেক্ষা করতেছে, সেই অ্যানায়ন তখন হচ্ছে আমাদের এই যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটার ভিতর হচ্ছে প্রবেশ করবে। আমরা মনে রাখবো যে আমাদের এই যে ফেরাস কিংবা হচ্ছে আয়রনের যতগুলা হচ্ছে প্লাস থাকবে ঠিক ততটা হচ্ছে অ্যানায়ন এখানে হচ্ছে প্রবেশ করবে। তাহলে এই যে অ্যানায়ন সে যদি হচ্ছে এখানে প্রবেশ করে, এখানে প্রবেশ করলে সে কি হয়ে যাবে? 3টা অ্যানায়ন প্রবেশ করবে এখানে। তাহলে এখানে যদি 3টা অ্যানায়ন হয়, এখানে কয়টা হবে? 2টা অ্যানায়ন, কারণ হচ্ছে 2+ আছে, এখানে 2+, তার মানে হচ্ছে 2টা অ্যানায়ন হবে এখানে। এটা 3+, তার মানে হচ্ছে এখানে 3টা অ্যানায়ন হবে। এখানে 3+, তার মানে হচ্ছে 3টা অ্যানায়ন হবে। এখানে হচ্ছে Fe2+, এখানে হচ্ছে 2টা অ্যানায়ন হবে। তাহলে 3টা অ্যানায়ন সেখান থেকে হচ্ছে 2টা অ্যানায়নে পরিণত হয়েছে, একটা অ্যানায়ন হচ্ছে আমাদের কোষের ভিতরে চলে গেছে। এরকম ভাবে হচ্ছে আলটিমেটলি এখানে যে একটা অ্যানায়ন, সেই অ্যানায়নটা হচ্ছে কোষের ভিতরে হচ্ছে প্রবেশ করতেছে। সো আমি জানি এই জিনিসটা হচ্ছে একটু জটিল, বাট তোমরা যদি হচ্ছে প্র্যাকটিস করো তাহলে হচ্ছে একদমই সহজ হয়ে যাবে। আর এখানে আরেকটা কথা, যেখানে হচ্ছে Fe2+ লিখবা সেখানে হচ্ছে আমরা আগেই জানলাম Fe2+ হলে ব্র্যাকেটে কি লিখতে হবে? বিজারিত লিখতে হবে। আর Fe3+ যেখানে দেখবা সেখানে হচ্ছে ব্র্যাকেটে হচ্ছে জারিত লিখবা, তাহলেই হচ্ছে মোটামুটি হয়ে যাবে। এখন কথা হইতেছে যেই মাত্র হচ্ছে এরকম ভাবে নেগেটিভ আয়ন এখান থেকে ক্রমাগতভাবে হচ্ছে কোষের ভিতরে প্রবেশ করতেছে, আমরা জানি হচ্ছে যে কোনো একটা পরিবেশে সবচেয়ে ভালো হয় যদি হচ্ছে নিউট্রাল কারেন্ট যদি হচ্ছে নিউট্রাল থাকে, অর্থাৎ যতটা পজিটিভ আয়ন ঠিক ততটা যদি হচ্ছে নেগেটিভ আয়ন থাকে তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। তাহলে এখান থেকে যেই মাত্র হচ্ছে নেগেটিভ আয়নগুলো ভিতরে প্রবেশ করতেছে এখানে কিন্তু নেগেটিভ আয়নের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তাহলে সেই নেগেটিভ আয়নকে নিউট্রালাইজ করতে বা নিষ্ক্রিয় করতে, আমরা বলতে পারি প্রশমিত করতে, তখন দেখা যাবে যে কোষের বাইরে থেকে একটা পজিটিভ আয়ন আমরা M+ লিখতে পারি, সেই M+ হচ্ছে আমাদের কোষের ভিতরে হচ্ছে প্রবেশ করবে। তাহলে এরকম ভাবে আমাদের M+ কিংবা আমরা বলতে পারি ক্যাটায়ন, সে হচ্ছে ইলেকট্রিক সাম্যতা রক্ষার জন্য বা ইলেকট্রিক ব্যালেন্স রক্ষার জন্য হচ্ছে সে কোষের বাইরে থেকে কোষের ভিতরে নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ধরনের শক্তির দরকার হয় না। অন্যদিকে অ্যানায়ন, সে অ্যানায়ন হচ্ছে আমাদের এই সাইটোক্রোম পাম্পের মাধ্যমে শক্তি খরচ করে, এখানে যে বিক্রিয়াগুলো হইতেছে সেখানে হচ্ছে শক্তি খরচ হইতেছে, শক্তি খরচ করে হচ্ছে সে পরিশোষিত হয়। তাহলে মোটামুটি এই ছিল আমাদের লুন্ডেগরের মতবাদ। এরপর আমরা চলে যাব হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদে। আচ্ছা, মিস্টার লুন্ডেগর সাহেবের হচ্ছে কঠিন একটা মতবাদের পর এরপর আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। কো মানে হচ্ছে একসাথে হবে, সহযোগী হবে। তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি এখানে কাহিনী কি ঘটবে। প্রোটন এবং অ্যানায়ন দুইটা যখন হচ্ছে একসাথে ট্রান্সপোর্ট হবে, একসাথে যখন হচ্ছে পরিশোষিত হবে, তখন সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। আচ্ছা, তাহলে এখানে কি হয়? এখানে ধরো হচ্ছে আমাদের এটা হচ্ছে কোষ, সেই কোষের মাঝে যে কোষ ঝিল্লি আছে এটা হচ্ছে কোষ ঝিল্লি, সেই কোষ ঝিল্লির মাঝে কিছু পদার্থ থাকে যাদেরকে বলা হয় ট্রান্সপোর্টার প্রোটিন, যাদেরকে কি বলা হয়? ট্রান্সপোর্টার প্রোটিন। ট্রান্সপোর্টার মানে হচ্ছে যে কিনা ট্রান্সপোর্ট করে। একটু আগে আমরা যে নৌকার কথা বললাম বা ক্যারিয়ারটার কথা বললাম, সেও কিন্তু হচ্ছে ট্রান্সপোর্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় একটা জিনিস নিয়ে গেছিল। তেমনইভাবে এখানে কিছু পরিমাণ প্রোটিন থাকে, যে প্রোটিনগুলোকে আমরা কি বলবো? ট্রান্সপোর্টার প্রোটিন। তাহলে এই ট্রান্সপোর্টার প্রোটিনগুলোর কাজ কি? ট্রান্সপোর্টার প্রোটিনগুলোর কাজ হচ্ছে কোষের বাইরে থেকে কোষের ভিতরে হচ্ছে বিভিন্ন পদার্থ বা হচ্ছে আয়নগুলা ট্রান্সপোর্ট করা। আচ্ছা, এখানে আসো আমরা আরেকটু মুছে দিই। দুইটা আমরা এরকম ট্রান্সপোর্টার প্রোটিনের কথা চিন্তা করতে পারি। এখন আসো আমরা হচ্ছে এখানে বোঝার চেষ্টা করি যে এটা হচ্ছে আমাদের কোষের ভিতরে আমাদের মূলের মাঝে যে একদম সাইডের দিকে যে কোষ আছে সেই কোষটা হচ্ছে এটা, আর সেই কোষের কোষঝিল্লি হচ্ছে এটা। যেই কোষঝিল্লির মাঝে আমরা বলতেছি কি কিছু পরিমাণ ট্রান্সপোর্টার প্রোটিন থাকে। এখন কোষের ভিতরে আমরা আগেই দেখলাম যে কোনো না কোনোভাবে হচ্ছে বিভিন্ন রকমভাবে আমাদের এই যে প্রোটন আছে সেই প্রোটন তৈরি হইতেছে। সো সেই
প্রোটন আমরা মনে রাখবো যে এই কোষের ভিতরে এটিপি কিংবা শক্তি হচ্ছে এই জিনিসটা ভেঙে যায়, ভেঙে কি তৈরি হয়, এডিপি প্লাস ফসফেট, অর্থাৎ এখানে কিন্তু শক্তিটা তৈরি হইতেছে। এই যে এটিপি সে যে ভেঙে গেল, ভেঙে যাওয়ার ফলে যে শক্তিটা এখানে নির্গত হইতেছে সেই শক্তিটাকে কাজে লাগিয়ে একটু আগে আমরা যে বললাম যে কোষের ভিতরে যে H+ থাকে সেই H+ এই ট্রান্সপোর্টার প্রোটিনটার মাধ্যমে কোষের বাইরে চলে আসে। তাহলে যেহেতু এই ট্রান্সপোর্টার প্রোটিনটা H+কে কোষের ভিতর থেকে কোষের বাইরে নিয়ে আসতেছে, এই ট্রান্সপোর্টার প্রোটিনটাকে আমরা কি বলবো, একে বলবো হচ্ছে প্রোটন পাম্প। কারণ এই পাম্প যেরকমভাবে হচ্ছে মাটির নিচ থেকে মাটির উপরে হচ্ছে পানি তুলে, এখানে সে কী করতেছে, প্রোটনকে হচ্ছে কোষের ভিতর থেকে কোষের বাইরে হচ্ছে পাঠাই দিতেছে। তার জন্য এটাকে আমরা কি বলতে পারি, প্রোটন পাম্প বলতে পারি। সো প্রোটন পাম্পের এই কার্যক্রমের ফলে আসলে ঘটনাটা কি ঘটতেছে আমরা একটু দেখার চেষ্টা করি। কোষের ভিতরে যে H+ ছিল সেটা কিন্তু কোষের বাইরে চলে আসলো, তার মানে কোষের ভিতরে H+ এর পরিমাণ কমে গেছে। আর আমরা জানি পিএইচ এর যে ফর্মুলাটা আছে ইকুয়াল টু -log H+। অর্থাৎ কোনো একটা দ্রবণে বা কোনো একটা জায়গায় যদি H+ কিংবা প্রোটনের ঘনত্ব কমে যায় সেক্ষেত্রে পিএইচ কিন্তু কী হবে, পিএইচ হচ্ছে বেড়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে এখানে হচ্ছে H+ এর ঘনত্ব আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে, কারণ H+ তো বাইরে চলে আসতেছে। H+ এর ঘনত্ব যদি কমে যায় তাহলে এখানে হচ্ছে পিএইচ বেড়ে যাবে, নিশ্চয়ই পিএইচ বেড়ে যাবে, ভিতরে পিএইচ বেড়ে যাবে। আর বাইরে যেহেতু H+ অ্যাড হইতেছে, বাইরের পিএইচ কী হবে, বাইরের পিএইচ হচ্ছে কমে যাবে, বাইরের পিএইচ বেশি অ্যাসিডিক হয়ে যাবে, অর্থাৎ অম্লীয় পরিবেশ কিন্তু বাইরে বেশি তৈরি হয়ে যাবে। এখন ভিতরে এই যে পিএইচ বেড়ে গেল, এই পিএইচ বাড়াটা আরেকটা ট্রান্সপোর্টার প্রোটিনকে হচ্ছে অ্যাক্টিভেট করে দিবে, সক্রিয় করে দিবে। অ্যাক্টিভেট হয়ে গেলে এই ট্রান্সপোর্টার প্রোটিনটার কাজ কি, এই ট্রান্সপোর্টার প্রোটিনটার কাজ হচ্ছে, আমরা একটু তার নামটা বোঝার চেষ্টা করি, তার নাম হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টার। তার নাম হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টার। সো মেইনলি তার কারণেই হচ্ছে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তাহলে সে কি কাজ করবে, ভিতরে যেহেতু H+ এর পরিমাণ কমে গেছে তখন সে বাইরে থেকে H+কেও ভিতরে আনবে, আবার পাশাপাশি হচ্ছে অ্যানায়নকেও বাইরে থেকে ভিতরে নিয়ে আসবে। তাহলে সে কিন্তু হচ্ছে দুইটা জিনিসকে একসাথে একই সময়ে হচ্ছে কোষের বাইরে থেকে ভিতরে আনতেছে। একটা হচ্ছে আমাদের H+ কিংবা প্রোটন, আরেকটা হচ্ছে অ্যানায়নকে ভিতরে আনতেছে। এই জন্যই এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এখন দেখো এখানে যেই বাইরে যেই H+ চলে আসছিল সেই H+ ভিতরে আসছে, বাট তার সাথে সাথে কিন্তু আরেকটা এক্সট্রা জিনিস চলে আসছে ভিতরে, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে অ্যানায়ন। এখন অ্যানায়ন যেহেতু ভিতরে চলে আসছে, ভিতরে অ্যানায়নের পরিমাণ বেশি, তার মানে আমরা বলতে পারি ভিতরে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি, বাইরে নেগেটিভ চার্জের পরিমাণ কম। তাহলে এখানে কিন্তু একটা তড়িৎ অসাম্য অবস্থা কিন্তু তৈরি হয়েছে। তাহলে অসাম্য অবস্থা তৈরি হলে সেই সাম্য অবস্থা রক্ষার স্বার্থে অন্য কোনো একটা আয়নকে ভিতর থেকে বাইরে যেতে হয় বা বাইরে থেকে ভিতরে আসতে হয়। তাহলে এখানে যেহেতু হচ্ছে নেগেটিভ আয়নের পরিমাণ বেড়ে গেছে, বাইরে নেগেটিভ আয়নের পরিমাণ কম, ভিতরের এই বেশি হওয়া নেগেটিভ আয়নকে নিউট্রালাইজ করতে বাইরে থেকে তখন হচ্ছে কি যাবে, একটা পজিটিভ আয়ন যাবে, পজিটিভ আয়ন চলে যাবে। তাহলে পজিটিভ আয়ন কি জন্য বাইরে থেকে ভিতরে গেল, যেন সে হচ্ছে ভিতরে গিয়ে আমাদের এই যে এক্সট্রা নেগেটিভ আয়নটা আছে সেই নেগেটিভ আয়নটার জন্য যে চার্জটা তৈরি হইতেছে নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জকে সেজন্য হচ্ছে নিউট্রালাইজ করতে পারে, তার জন্য হচ্ছে সে বাইরে থেকে ভিতরে গেল। অর্থাৎ আমরা এই জিনিসটাকে এরকমভাবে বলতে পারি যে সে হচ্ছে তড়িৎ সাম্যাবস্থা রক্ষার স্বার্থে বাইরে থেকে ভিতরে গেল। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। কেন বলা হয়, কারণ এখানে একসাথে হচ্ছে প্রোটন এবং অ্যানায়ন দুইটা কিন্তু একসাথে হচ্ছে ভিতরে যেতেছে, ঠিক আছে। এরপর সক্রিয় পরিশোষণ থেকে আমরা সর্বশেষ যে মতবাদটা সম্পর্কে একদম ছোট করে জানার চেষ্টা করব সেটা হচ্ছে লেসিথিন বাহক মতবাদ। এই মতবাদটা দিছিলেন, আমাদের মনে রাখতে হবে, বেনেট ক্লার্ক, ঠিক আছে, বিজ্ঞানী বেনেট ক্লার্ক। আচ্ছা, বেনেট ক্লার্কের মতে লেসিথিনের মাধ্যমে বা লেসিথিনের সহায়তায় হচ্ছে বিভিন্ন রকমের আয়ন কোষের বাইরে থেকে কোষের ভিতরে প্রবেশ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে লেসিথিন জিনিসটা কি, আমরা কিন্তু আগেই জানি এটা যদি একটা কোষ হয় সেই কোষের বাইরে এই জায়গাতে থাকে হচ্ছে একটা কোষঝিল্লি, যেই কোষঝিল্লির একটা উপাদানের নাম হচ্ছে লেসিথিন। এবং লেসিথিন নিজে আসলে কি, নিজে আসলে হচ্ছে ফসফোলিপিড। আমরা জানি কোষঝিল্লির মাঝে ফসফোলিপিড থাকে, সেই ফসফোলিপিডের মাঝে এক ধরনের ফসফোলিপিডের নাম হচ্ছে লেসিথিন। তাহলে সেই লেসিথিন সে একটা কাজ করে, এখানে থাকা লেসিথিন সে একটা কাজ করে। সে কি কাজ করে, আচ্ছা ধরা যাক হচ্ছে আমরা এই জিনিসটাকে একটু বড় করে আঁকি, বড় করে আঁকলে হচ্ছে সবচেয়ে ভালো হয়, তোমরা একদম ইজিলি বুঝতে পারবা। ধরো এতটুকু পর্যন্ত এই জায়গাটা হচ্ছে আমাদের কোষঝিল্লি,
তাহলে কোষঝিল্লির এই জায়গাতে কি আছে, লেসিথিন আছে। এখন সেই লেসিথিন যে কাজটা করবে, বাইরে থেকে যে কোনো একটা অ্যানায়ন কিংবা ক্যাটায়ন, এটা অ্যানায়নও হইতে পারে ক্যাটায়নও হইতে পারে, তার সাথে হচ্ছে সে কি করবে, সে হচ্ছে যৌগ গঠন করবে। সো যৌগ গঠনের পর সে লেসিথিন সে হচ্ছে বহন করে, এই যে যৌগটা আছে সেই যৌগটাকে বহন করে হচ্ছে এই জায়গাতে নিয়ে যাবে। সো এই জায়গাতে ধরো আমরা এরকমভাবে আঁকলাম, আঁকার পর তারপর এই জায়গাতে যেই মাত্র হচ্ছে সে কোষঝিল্লির অপর প্রান্তে পৌঁছলো, অপর প্রান্তে পৌঁছার পর সে ভেঙে যাবে, ভেঙে পরিণত হবে হচ্ছে কোলিন এবং ফসফোটাইডিক অ্যাসিড, ফসফোটাইডিক অ্যাসিড, এই দুটো জিনিসই সে ভেঙে যাবে এবং পাশাপাশি হচ্ছে তখন সেই অ্যানায়নটা বা ক্যাটায়নটা হচ্ছে কোষের ভিতরে প্রবেশ করে যাবে। সো এই জিনিসটাই হচ্ছে লেসিথিন বাহক মতবাদ। কারণ কি, এই জায়গাতে হচ্ছে বাহক কিংবা কেরিয়ারের কাজটা কে করতেছে, কোষঝিল্লির ভিতরে থাকা একটা ফসফোলিপিড যার নাম হচ্ছে লেসিথিন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে মতবাদগুলো সম্পর্কে আলোচনা করছি, লুন্ডেগর মতবাদ, তারপর হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এবং সবশেষে জানলাম হচ্ছে আমাদের লেসিথিন মতবাদ। প্রত্যেকটা মতবাদেই কোনো না কোনো ক্ষেত্রে হচ্ছে এটিপি কিংবা শক্তির দরকার হয়। শক্তির সাহায্যে হচ্ছে তারা কি করে, ট্রান্সপোর্টের কাজটা করে কিংবা আয়ন পরিশোষণের কাজটা করে। এখন কিছু কিছু বিজ্ঞানীর মতে কোনো আয়ন, সেটা হতে পারে ক্যাটায়ন কিংবা অ্যানায়ন, সেই জিনিসটা হচ্ছে নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়, অর্থাৎ তার জন্য কোনো ধরনের এটিপি কিংবা শক্তির দরকার হয় না। সো সেই মতবাদগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। নাম্বার 1 যে মতবাদটা আছে সেটা হচ্ছে ব্যাপন মতবাদ, ব্যাপন মতবাদ। সো আশা করি হচ্ছে নাম শুনে বুঝতে পারতেছো, ব্যাপন মানে হচ্ছে উচ্চ ঘনত্বের কোন একটা অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে কোন একটা কিছুর যাওয়া আসার নামই হচ্ছে ব্যাপন। তাহলে ধরো হচ্ছে এটা আমাদের কোষঝিল্লি, আমরা এরকমভাবে চিন্তা করতে পারি, এটা ধরো হচ্ছে আমাদের সেই কোষঝিল্লি, আর কোষের ভিতরটা হচ্ছে এই জায়গাটা। সো এটা হচ্ছে আমাদের মাটি, মাটির মাঝে যদি কোনো একটা অ্যানায়ন, ধরো আমরা সেই জিনিসটাকে এ মাইনাস দিয়ে প্রকাশ করতেছি, সেই অ্যানায়নের যদি হচ্ছে ঘনত্ব অনেক বেশি থাকে আর কোষের ভিতরে যদি হচ্ছে সেই অ্যানায়নের ঘনত্ব কম থাকে, তখন দেখা যায় যে কোষের বাইরে থেকে কোষের ভিতরে সেই অ্যানায়নটা প্রবেশ করে। কিংবা হচ্ছে আমরা বলতে পারি যে মাটির মাঝে যে পানি আছে, পানির মাঝে যে ধরনের হচ্ছে তোমার ক্যাটায়ন আছে, সেই ক্যাটায়নের ঘনত্ব যদি হচ্ছে ভিতর থেকে বাইরে হচ্ছে বেশি থাকে, বেশি থাকলে হচ্ছে সে বেশি থেকে কম অঞ্চলের দিকে চলে যাবে, সেই জিনিসটাকে আমরা বলতেছি ব্যাপন। এরকমভাবে হচ্ছে ধারণা করা হয় কিছু কিছু অ্যানায়ন কিংবা ক্যাটায়ন হচ্ছে নিষ্ক্রিয়ভাবে, অর্থাৎ কোনো ধরনের শক্তির সাহায্য ছাড়া, এটিপির সাহায্য ছাড়াই হচ্ছে কোষের বাইরে থেকে ভিতরে যায়, অর্থাৎ পরিশোষিত হয়। তাহলে এটা হচ্ছে ব্যাপন মতবাদ। 2 নম্বর যে মতবাদটা আছে সেটা হচ্ছে আয়ন বিনিময় মতবাদ, আয়ন বিনিময় মতবাদ। নাম শুনে কিন্তু বুঝতে পারতেছি আশা করি যে এইখানে কাহিনী কি হবে, যেখানে হচ্ছে একটা আয়নের বিনিময় হবে, আয়নের বিনিময় হবে। আচ্ছা, এখন আসো হচ্ছে আমরা তাহলে এই জায়গাতে এরকমভাবে চিন্তা করতে পারি যে ধরো আমরা হচ্ছে একটা ক্লোরিন মাইনাস, ঠিক আছে, ক্লোরাইড আয়নটার কথা চিন্তা করতে পারি। ধরা যাক আমাদের কোনো একটা কারণে কোষের বাইরে ক্লোরাইড আয়নের ঘনত্ব অনেক বেড়ে গেছে। ক্লোরাইড আয়নের ঘনত্ব যেহেতু কোষের বাইরে বেশি, কোষের ভিতরে কম, আমরা একটু আগেই বললাম যে ব্যাপন মতবাদ অনুসারে কোষের বাইরে থেকে কোষের ভিতরে হচ্ছে ক্লোরাইড মাইনাস আয়নটা হচ্ছে কোষের ভিতরে প্রবেশ করবে। তাহলে কোষের ভিতরে নেগেটিভ আয়নের পরিমাণ বেড়ে গেলে সেই জিনিসটাকে কমানোর উপায় একটাই, সেটা হচ্ছে কোষের ভিতর থেকে কোষের বাইরে অন্য আরেকটা নেগেটিভ আয়নকে হচ্ছে বের করে আনা। ধরা যাক আমরা সেই জিনিসটাকে এরকমভাবে চিন্তা করতে পারি, অন্য আরেকটা অ্যানায়নকে তখন কোষের ভিতর থেকে কোষের বাইরে হচ্ছে বের করে আনলো, এর ফলে তড়িৎ সাম্য অবস্থা রক্ষিত হইল। তাহলে এটা হচ্ছে আমি অ্যানায়নের কথা বললাম। ক্যাটায়নের ক্ষেত্রে সেম চিন্তা করতে পারো যে ক্যাটায়নের ক্ষেত্রে আমরা ধরলাম হচ্ছে এ প্লাস একটা ক্যাটায়ন আছে, এই ক্যাটায়নটা বাইরে হচ্ছে ঘনত্ব বেশি, ভিতরে ঘনত্ব কম। ব্যাপন মতবাদ অনুসারে বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে, ভিতরে যেই মাত্র প্রবেশ করলো ভিতরে পজিটিভ আয়নের পরিমাণ বা পজিটিভ চার্জের পরিমাণ হচ্ছে অনেক বেশি বেড়ে গেলে তখন হচ্ছে ভিতরে অন্য আরেকটা পজিটিভ আয়ন, আমরা ধরলাম হচ্ছে সোডিয়াম প্লাস, সে হচ্ছে বাইরে বের হয়ে আসবে। সে বাইরে বের হয়ে আসলে ভিতরে বাইরে হচ্ছে আমাদের চার্জের যে সমতা বা তড়িৎ সাম্য অবস্থা হচ্ছে রক্ষিত হইল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি, আমরা দেখতে পারতেছি যে একটা আয়ন সে যখন হচ্ছে বাইরে থেকে ভিতরে প্রবেশ করে তখন তড়িৎ সাম্য অবস্থা রক্ষার জন্য একই ধরনের বা সমজাতীয় আরেকটা আয়ন সে হচ্ছে ভিতর থেকে বাইরে বের হয়ে আসে। তাহলে এরকমভাবে কোনো ধরনের এটিপি কিংবা শক্তি খরচ ছাড়াই হচ্ছে আয়নের বিনিময়ের মাধ্যমে হচ্ছে ধারণা করা হয় নিষ্ক্রিয়ভাবে পরিশোষণ কাজটা সম্পন্ন হয়। সো এরকমভাবে হচ্ছে কিছু কিছু বিজ্ঞানী ধারণা করেন যে আমাদের একটা উদ্ভিদের যে মূল আছে, মূলের মাঝে যে কোষ আছে, সেই কোষের মাঝে হচ্ছে আয়নের পরিশোষণ সম্পন্ন হয়। আচ্ছা, এরপর আসা হচ্ছে 3 নাম্বার যে মতবাদটা সেটা হচ্ছে ডোনান সাম্যাবস্থা মতবাদ, ডোনান সাম্যাবস্থা মতবাদ। এটা আসলে হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, বুঝতে পারতেছো, ডোনান নামে একজন বিজ্ঞানী আছেন। সো এই বিজ্ঞানী ডোনান সাহেবের মতো হচ্ছে আমাদের ধারণা করা হয় যে মূলের যে কোষ আছে সেই কোষের ভিতরে এমন কিছু প্রোটিন আছে যারা কিনা
মূলের কোষের নর্মাল স্বাভাবিক যে পিএইচ এখানে আছে সেই পিএইচটা হতে পারে 7.3, 7.5, 7.6 এরকম, সাধারণভাবে হচ্ছে 7-এর কাছাকাছি থাকে। সো সেই স্বাভাবিক পিএইচে ধারণা করা হয় যে কিছু পরিমাণ প্রোটিন আছে, যে প্রোটিনগুলো হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়ে যায়। এবং যেহেতু সে একটা প্রোটিন মানেই হচ্ছে সে আসলে অ্যামিনো অ্যাসিডের পলিমার, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের বিশাল বড় একটা মালা। এখন যেহেতু তার আকারটা অনেক বড় হওয়ার কারণে হচ্ছে সে কি করতে পারে না, কোষঝিল্লির ভিতর দিয়ে হচ্ছে কোষঝিল্লির বাইরে চলে আসতে পারে না, এই জিনিসটা হয় না, ঠিক আছে। তাহলে কোষঝিল্লির ভিতর দিয়ে সে যেহেতু হচ্ছে আমাদের কোষের বাইরে আসতে পারে না, তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা বলতে পারি হচ্ছে ব্যাপন হবে না, তার ব্যাপন হবে না এমন একটা প্রোটিন। কিন্তু খেয়াল করে দেখো এখানে একটা কাহিনী আছে, সেই কাহিনীটা কি, এখানের আমাদের যে প্রোটিনটা আছে সেই প্রোটিনটা কিন্তু কোষের নর্মাল পিএইচে কীরকম, নেগেটিভ চার্জ বিশিষ্ট। তাহলে নেগেটিভ চার্জ বিশিষ্ট যদি হয়ে যায়, কোষের ভিতরে নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে গেছে, কোষের ভিতরে নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে গেলে বাইরে থেকে হচ্ছে কিছু পরিমাণ পজিটিভ আয়ন, আমরা ধরে A+ লিখি আমরা, সো সেই পজিটিভ আয়ন ততক্ষণ পর্যন্ত কোষের ভিতরে আসতে থাকে যতক্ষণ না এখানে একটা সাম্য অবস্থা প্রতিষ্ঠিত হয়। সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ডোনান সাম্য অবস্থা মতবাদ। এই মতবাদ অনুসারে আমরা দেখতে পাচ্ছি কোষের বাইরে থেকে কোষের ভিতরে হচ্ছে পজিটিভ আয়ন কিংবা ক্যাটায়ন হচ্ছে প্রবেশ করতেছে, এবং এই ক্ষেত্রে কোনো ধরনের হচ্ছে কি দরকার না, কোনো ধরনের হচ্ছে শক্তি কিংবা এটিপির প্রয়োজন হইতেছে না। সো এই জিনিসটাকে বলা হইতেছে হচ্ছে ডোনান সাম্য অবস্থা মতবাদ। এরপর 4 নাম্বার আসো, 4 নাম্বার হচ্ছে একদমই সহজ, সেটা হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। ব্যাপক প্রবাহ মতবাদ, ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি এই ক্ষেত্রে ব্যাপক প্রবাহ হবে। এখন প্রশ্ন হচ্ছে কিসের ব্যাপক প্রবাহ হবে। আমরা কিন্তু প্রথম ক্লাস থেকেই জানি যে একটা উদ্ভিদের মাঝে যে পাতা আছে সেই পাতার নিচে হচ্ছে ছিদ্র থাকে, যাকে বলা হয় পত্ররন্ধ্র। সেই পত্ররন্ধ্রের ভিতর দিয়ে একটা উদ্ভিদের দেহের মাঝে যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটাকে সে হচ্ছে বাষ্প আকারে ছেড়ে দিতে শুরু করে। সো সে তো আর জানে না কতটুকু ছাড়তে হবে, যখন সে হচ্ছে তার প্রয়োজনের চেয়েও অনেক বেশি পরিমাণ পানি হচ্ছে পরিবেশে ছেড়ে দেয়, তখন তার দেহে কিন্তু পানির অভাব হয়। তাহলে পানির যদি অভাব হয় তখন হচ্ছে সে কি করবে, মাটি থেকে হচ্ছে তখন প্রস্বেদন টানের মাধ্যমে হচ্ছে পানি পরিশোষণ করবে। সো প্রস্বেদন টানের মাধ্যমে যেহেতু হচ্ছে সে যখন হচ্ছে এরকমভাবে পানি পরিশোষণ করতেছে, পানি তো আর একলা থাকতেছে না, সে পানির মাঝে কি আছে, পানির মাঝে আমরা জানি যে খনিজ লবণগুলো হচ্ছে দ্রবীভূত আছে কিংবা হচ্ছে আয়নিত অবস্থায় আছে। তখন ধারণা করা হয় সে পানির সাথে সাথে কিছু পরিমাণ আয়ন, সেটা হতে পারে ক্লোরাইড মাইনাস, সেটা হতে পারে সোডিয়াম প্লাস, সেগুলোও হচ্ছে আমাদের উদ্ভিদের ভিতরে হচ্ছে প্রবেশ করে যায়। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। সো মোটামুটি এই ছিল আমাদের খনিজ লবণ পরিশোষণ সম্পর্কে কথাবার্তা। এরপর দেখবা যে বইতে আরেকটা জিনিস আছে, বইতে আরেকটা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে এই যে আয়নের পরিশোষণ হইতেছে, সেই আয়নের পরিশোষণ হওয়া কখন বেড়ে যাবে কখন কমে যাবে এই জিনিসটা নির্ধারণ করে হচ্ছে কয়েকটা ফ্যাক্টর। যেমন সেই ফ্যাক্টরটা হইতে পারে হচ্ছে আয়নের ঘনত্ব, ঠিক আছে, যখন হচ্ছে বুঝতে পারতেছো মাটির মাঝে আয়নের ঘনত্ব বেশি থাকবে তখন এখানে বেশি এখানে কম, তাহলে বেশি থেকে কমের দিকে আস্তে আস্তে বেড়ে যায়, তখন হচ্ছে খনিজ লবণ পরিশোষণ হওয়া বেড়ে যায়, ঠিক আছে। একটা নির্দিষ্ট লিমিট আছে, লিমিট পর্যন্ত হচ্ছে সাধারণভাবে আয়নের ঘনত্ব যত এখানে বাড়বে যত এখানে কম হবে তখন হচ্ছে বাইরে থেকে ভিতরের দিকে তত বেশি আয়ন পরিশোষিত হবে। সো এটা হচ্ছে আয়নের ঘনত্ব। তারপর হচ্ছে আলো, দিনের বেলা লাইট কীরকম আসছে সেই জিনিসটার উপর ডিপেন্ড করতেছে। তাপমাত্রা যদি হচ্ছে বেড়ে যায়, সাধারণভাবে হচ্ছে তাপমাত্রা যখন হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের মাঝে বাড়তে থাকে তখন আমাদের খনিজ লবণ পরিশোষণ হচ্ছে বেড়ে যায়, আর ওই রেঞ্জ পার হয়ে গেলে তখন হচ্ছে খনিজ লবণ পরিশোষণ কমে যায়, কিংবা ওই রেঞ্জ থেকে কমে গেলেও হচ্ছে আমাদের খনিজ লবণ পরিশোষণ হচ্ছে কমে যায়। আচ্ছা, তাপমাত্রা, তারপর হচ্ছে আয়নগুলার পারস্পরিক সম্পর্ক কিংবা পারস্পরিক ক্রিয়া, ঠিক আছে। দেখা গেছে যে আমাদের এই যে ক্যালসিয়াম 2+, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, এই আয়নগুলো যদি হচ্ছে একটা উদ্ভিদের ভিতরে বেশি থাকে তখন সে সাধারণভাবে হচ্ছে অন্য আর কোনো পজিটিভ আয়নকে শোষিত করতে চায় না, তার ভিতরে অলরেডি পজিটিভ আয়ন আছে, সেই কারণে হচ্ছে সে অন্য কোনো পজিটিভ আয়নকে তার ভিতরে শোষিত হইতে দেয় না। সো আমরা দেখতে পারতেছি আয়নগুলার একটার আরেকটার উপর হচ্ছে কীরকম প্রভাব আছে সেই জিনিসটাও হচ্ছে এই জিনিসটাকে নির্ধারণ করতেছে। সো এরকমভাবে দেখবা যে আয়নের ঘনত্ব, আলো, তাপমাত্রা, আয়নগুলো পারস্পরিক ক্রিয়া, তারপর হচ্ছে শ্বসনিক বস্তু নামে আরেকটা জিনিস আছে। সো ওই জিনিসটা অনেকে বুঝতে পারো না। শ্বসনিক বস্তু মানে হচ্ছে সিম্পল ভাষায় বললে কাঁচামাল, ঠিক আছে। আমরা আমাদের দেহের মাঝে যে গ্লুকোজ, তারপর হচ্ছে লিপিড কিংবা হচ্ছে আমাদের যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো আমরা যে বাইরে থেকে খাইতেছি, খাওয়ার পর সেই জিনিসপাতিগুলো কি হয়, শ্বসন হয়, জারিত হয়ে শক্তি তৈরি করে। সো সেই বস্তুগুলোকে আমরা বলবো হচ্ছে শ্বসনিক বস্তু। তাহলে একটা উদ্ভিদের ভিতরে যদি শ্বসনিক বস্তু কমে যায়, শ্বসনিক বস্তু কমে গেলে তার দেহের মাঝে শ্বসন কম হবে, শ্বসন কম হইলে সে ঠিক মতো হচ্ছে এটিপি তৈরি করতে পারবে না বা শক্তি তৈরি করতে পারবে না। আর আমরা আগেই দেখলাম সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে শক্তি দরকার। সো তার দেহের মাঝে যদি শ্বসনের পরিমাণটা কমে
যায় তাহলে শক্তি কম তৈরি হবে, শক্তি কম তৈরি হলে সে হচ্ছে এটিপি খরচ করে বেশি বেশি আয়ন তার দেহের মাঝে পরিশোষণ করতে পারবে না। ফলে আমরা বলতে পারি শ্বসনিক বস্তুর পরিমাণ কমে গেলে একটা উদ্ভিদ হচ্ছে কম পরিমাণ আয়ন পরিশোষণ করে। সো এরকমভাবে কিছু ফ্যাক্টর আছে যেই ফ্যাক্টরগুলো হচ্ছে কি প্রভাবিত করে, যে আমাদের খনিজ লবণ পরিশোষণ কোন হারে হবে সেই জিনিসটাকে প্রভাবিত করে। সো এই জিনিসপাতিগুলো নিয়ে বইতে দেখবে একটা ছোট একটা অংশ আছে, সেই অংশটাকে অবশ্যই হচ্ছে মনে রাখবা, কারণ এখান থেকে হচ্ছে এমসিকিউর প্রশ্ন আসতে পারে। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা একদমই সহজভাবে বুঝতে পারছো। আমরা অনেক কিছু জানার চেষ্টা করছি, বাট ভাইয়া চেষ্টা করছি সবকিছু একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাতে। সো খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটা ক্লাসে। সেই ক্লাসে আমরা জানার চেষ্টা করব উদ্ভিদের ভিতরে অন্য আরেকটা শারীরবৃত্তীয় ক্রিয়া, যেমন প্রশোধন হতে পারে, সালোক সংশ্লেষণ হতে পারে, সেগুলো সম্পর্কে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া করো। বায়োলজি চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দাও। আসসালামু আলাইকুম।